আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের সপ্তম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে এই অধ্যায়ে দুটি ভিডিও আমি দিয়েছিলাম। সেখানে সংবিধানের প্রকারভেদ যথা লিখিত, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটি দেখে নিতে পারো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতের গণপরিষদ কিভাবে গঠিত হয়েছিল, সংবিধান রচনায় গণপরিষদের কি কাজ ছিল এবং ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি, এই বিষয়গুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে এখান থেকে তোমরা বেশ কিছু বড় প্রশ্ন ও একাধিক ছোট প্রশ্ন তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি আজকের মূল আলোচনা। ভারতবর্ষের গণপরিষদ ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতবর্ষের গণপরিষদটি গড়ে উঠেছিল। এই গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল 389টি। এর কাজ ছিল স্বাধীন ভারতবর্ষের জন্য একটি সংবিধান রচনা করা। এই উদ্দেশ্য নিয়েই ব্রিটিশ সরকার বা ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতবর্ষে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটা গণপরিষদ গঠনের পরিকল্পনা শুরু হয়েছিল। এই গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে বেলা 11টার সময় এই গণপরিষদের কাজ শুরু হয় এবং দীর্ঘ 2 বছর কাজ করার পর 1949 সালে 26শে নভেম্বর একটি সংবিধান তারা রচনা করে এবং গণপরিষদ দ্বারা সেই সংবিধানটি গৃহীত হয়। অবশেষে 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়। তাই 26শে জানুয়ারি দিনটিকে ভারতবর্ষে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে থাকি। এই সংবিধান ভারতবর্ষের যে এই গণপরিষদ যে ভারতবর্ষের সংবিধান রচনা করেছিল, এটি হচ্ছে পৃথিবীর বিশ্বের বৃহত্তম সংবিধান। এই সংবিধানে একটি প্রস্তাবনা ছিল, 395টি ধারা ছিল, এছাড়াও ছিল বহু উপধারা ও 8টি তফসিল। কিন্তু বর্তমানে এই সংবিধানটি একাধিকবার সংশোধন হয়েছে এবং বর্তমানে এর একটি প্রস্তাবনা আছে, 460টি ধারা আছে, বহু উপধারা আছে এবং 12টি তফসিল আছে। এই যে গণপরিষদ, এই গণপরিষদ কিভাবে ভারতবর্ষের সংবিধান রচনা করেছিল, এখন আমরা সেই বিষয়টি জেনে নেব। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের কি ভূমিকা ছিল? আমরা জানি ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। এই গণপরিষদের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের জন্য একটি সংবিধান রচনা করা। তবে এছাড়াও গণপরিষদ আরও একাধিক কাজ করেছিল, মানে মূল সংবিধান রচনা ছাড়াও তারা জাতীয় পতাকা প্রস্তুত করেছিল, জাতীয় সঙ্গীত নির্বাচন করেছিল, প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করেছিল, ইত্যাদি বিভিন্ন রকম কাজ তারা করেছিল। গণপরিষদ তার সকল কাজ সুষ্ঠুভাবে করবার জন্য বেশ কিছু কমিটি গঠন করেছিল। গণপরিষদের মোট 11টি অধিবেশন বসে এবং এই অধিবেশনেই সংবিধান রচনার কাজটি সম্পূর্ণ হয়। এখন কিভাবে এই সংবিধান রচনার কাজটি এগিয়েছিল আমরা চলো একটু জেনে নিই। প্রথম অধিবেশন শুরু হয়েছিল 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে বেলা 11টার সময়। এই গণপরিষদের প্রথম অধিবেশন এটা চলেছিল 23শে ডিসেম্বর পর্যন্ত। ডক্টর সচ্চিদানন্দ সিংহ এই গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরে 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি বা চেয়ারম্যান নির্বাচন করা হয়। তাহলে এখান থেকে একটু তোমরা মনে রাখবে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিংহ। কিন্তু পরবর্তীতে স্থায়ী সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়? স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং এতে ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল। এছাড়াও জনগণের স্বার্থ রক্ষা ও সংখ্যালঘুর সুযোগ সুবিধা প্রদানের জন্য বেশ কয়েকটি প্রস্তাবও এই অধিবেশনে উত্থাপন করা হয়েছিল। 21শে ডিসেম্বর কে এম মুন্সি সভার কার্য পরিচালনা সংক্রান্ত একটা
কমিটির রিপোর্ট এই সভায় পেশ করেছিল, যে গণপরিষদ কিভাবে তার কাজ পরিচালনা করবে সেই সংক্রান্ত একটা খসড়া বা একটা ব্লুপ্রিন্ট তারা তৈরি করেছিল এবং তার রিপোর্ট তারা এই অধিবেশনে পেশ করেছিল। তাহলে প্রথম অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। স্থায়ী সভাপতি নির্বাচন হয়েছিল, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন হয়েছিল এবং গণপরিষদ কিভাবে সভা পরিচালনা করবে বা কাজ করবে সেই সংক্রান্ত একটা রিপোর্ট ওই সভায় পেশ করা হয়েছিল। এরপর আমরা দেখব পরবর্তী অধিবেশনগুলিতে কি কি কাজ হয়েছিল। দ্বিতীয় অধিবেশন, এই অধিবেশন হয়েছিল 1947 সালে 20শে জানুয়ারি। এই অধিবেশন বসে এবং হচ্ছে গিয়ে 25শে জানুয়ারি পর্যন্ত এই অধিবেশন চলেছিল। এই অধিবেশনে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে গণপরিষদের সহসভাপতি পদে নির্বাচন করা হয়েছিল। প্রথমেই তো আমরা দেখলাম প্রথম অধিবেশন ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সভাপতি পদে নির্বাচন করা হয়েছিল। পরবর্তীকালে দ্বিতীয় অধিবেশনে হরেন্দ্র প্রসাদ মুখোপাধ্যায়কে গণপরিষদের সহসভাপতি হিসাবে নির্বাচন করা হয়। এছাড়া এই অধিবেশনে কয়েকটি কমিটি গঠিত হয়, যেমন সংখ্যালঘু স্বার্থ সম্পর্কিত উপদেষ্টা কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, উপজাতি অধ্যুষিত অঞ্চল সংক্রান্ত কমিটি, কার্যনির্বাহক কমিটি ইত্যাদি বেশ কিছু কমিটি এই দ্বিতীয় অধিবেশনে গঠিত হয়েছিল এবং এই কমিটির হাতে নিজ নিজ কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এই অধিবেশনে নেহেরু দ্বারা যে উত্থাপিত মানে প্রথম অধিবেশনে যে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র দেশ, এই প্রস্তাবটি এই অধিবেশনে গৃহীত হয়েছিল। তাহলে দেখলাম দ্বিতীয় অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, যেমন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে সভাপতি নির্বাচন করা হয়, বেশ কিছু কমিটি গঠন করা হয় এবং প্রথম অধিবেশনে যে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উত্থাপন হয়েছিল তাকে এই অধিবেশনে গ্রহণ করা হয়। এরপর বসে তৃতীয় অধিবেশন। 1947 সালে 22শে এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই অধিবেশন চলে। এই অধিবেশনে কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, মানে যেটা আগের অধিবেশনে হয়েছিল গঠন, কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, সেই কমিটি এবং মৌলিক অধিকার সংক্রান্ত পরামর্শদাতা কমিটি এবং সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত উপদেষ্টা কমিটির রিপোর্ট নিয়ে এখানে হচ্ছে গিয়ে আলোচনা হয় এবং এই অধিবেশনে কয়েকটি কমিটিও গঠিত হয় নতুন করে, যেমন হচ্ছে গিয়ে নেহেরুর সভাপতিত্বে কেন্দ্রীয় সংবিধান সম্পর্কিত কমিটি বা কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে গঠিত হয়েছিল প্রাদেশিক শাসনতন্ত্র বা প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি। তাহলে আমরা দেখলাম তৃতীয় অধিবেশনে পূর্ববর্তী কমিটিগুলির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছিল, এছাড়াও নতুন বেশ কিছু কমিটি গঠিত হয়েছিল। তাহলে এইভাবে প্রত্যেকটি অধিবেশনে ধীরে ধীরে সংবিধান রচনার যে কাজ সেটা হচ্ছে কি ক্রমশ ধীরে ধীরে এগিয়ে চলেছিল। এরপর আমরা দেখব যে পরবর্তী অধিবেশনগুলোতে কি কাজ হয়েছিল। পরবর্তী অধিবেশনে আমরা দেখি চতুর্থ অধিবেশন। এই অধিবেশন 14ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত চলে। এই অধিবেশনে কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি, প্রাদেশিক সংবিধান সংক্রান্ত কমিটি, সংখ্যালঘু উপজাতি স্বার্থ সংক্রান্ত কমিটি সহ একাধিক কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এছাড়াও এই অধিবেশনে জাতীয় পতাকা কিরকম হবে সেই বিষয়ে একটা পরিকল্পনা স্থির করা হয়েছিল। তাহলে দেখলাম চতুর্থ অধিবেশনে পূর্ববর্তী মানে তৃতীয় অধিবেশনের যে সমস্ত কমিটি গঠিত হয়েছিল সেই কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয় এবং জাতীয় পতাকা গঠনের একটা পরিকল্পনা এই কমিটিতে এই অধিবেশনে হয়েছিল। এরপরে পঞ্চম অধিবেশন। এই অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই অধিবেশন 14ই আগস্ট থেকে 29শে আগস্ট পর্যন্ত চলে। 14ই আগস্ট যখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করা হবে, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হবে। তারা ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে, একটা পাকিস্তান, একটা ভারতবর্ষ। পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে 14ই আগস্ট, আর 15ই আগস্ট রাত 12টার সময় ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করা হয়, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হয়। তাই এই পঞ্চম অধিবেশনের গুরুত্ব ছিল বিশেষ অপরিসীম। এই অধিবেশনের গুরুত্ব ছিল অপরিসীম কারণ এই অধিবেশনের সময় থেকেই ভারতবর্ষের গণপরিষদ একটা সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে।
তাহলে এতদিন পর্যন্ত ভারতবর্ষে গণপরিষদ ব্রিটিশ সরকারের অধীনে থেকে কাজ করত, কিন্তু এখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, ফলে ভারতবর্ষের গণপরিষদ একটি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থায় রূপান্তর হয় এবং ব্রিটিশ সরকার এই গণপরিষদের হাতেই ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করেছিল। অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে গণপরিষদই ভারতবর্ষের স্বাধীনতা গ্রহণ করেছিল, বা ব্রিটিশ সরকার এই গণপরিষদের হাতেই ক্ষমতা হস্তান্তর করেছিল। এরপর ক্ষমতা হস্তান্তরের পর স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেনকে, এবং ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। এছাড়া জি.ভি. মভলঙ্করকে ভারতবর্ষের প্রথম স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছিল। এই অধিবেশনে বিভিন্ন কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হয়েছিল, মানে পূর্ববর্তী যে কমিটিগুলো ছিল, যেমন কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, সংখ্যালঘু সম্প্রদায় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং গণপরিষদের ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কিত বিষয়ক কমিটি ইত্যাদি কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছিল। এই অধিবেশনেই গণপরিষদ প্রথম ডমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ করেছিল এবং একটি খসড়া সংবিধান প্রণয়নের জন্য ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল 1947 সালে 29শে আগস্ট। তাহলে দেখলাম এই পঞ্চম অধিবেশন ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং এই সময় থেকেই গণপরিষদ একটি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থায় রূপান্তর হয় এবং তারা স্বাধীনভাবে নিজেদের কাজ করতে শুরু করে, এবং ভারতবর্ষের সংবিধান রচনার জন্য ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি খসড়া কমিটিও গঠিত হয়েছিল। তাহলে এই গেল পঞ্চম অধিবেশনের গুরুত্ব। এরপর আমরা পরবর্তী অধিবেশনগুলোর গুরুত্ব দেখব। দেখো, খসড়া কমিটি, যার হাতে সংবিধান রচনার কাজ অর্পণ করা হয়েছিল, 1947 সালে আগস্ট মাস থেকেই এই কমিটি তাদের কাজ শুরু করে দেয়। দীর্ঘ আলাপ আলোচনার পর 1948 সালে ফেব্রুয়ারি মাসে এই কমিটি একটা খসড়া সংবিধান প্রণয়ন করেছিল। এরপর গণপরিষদ এই খসড়া সংবিধানের প্রতিটি ধারা উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করে, বিতর্ক করে, যেগুলো অগুরুত্বপূর্ণ সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, গুরুত্বপূর্ণ বিষয়কে সংবিধানের মধ্যে স্থান দেওয়া হয়। অবশেষে 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদ দ্বারা সংবিধানটি গৃহীত হয়, আর সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এতে স্বাক্ষর করে। এতে 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। 1950 সালে 26শে জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। এই দিনটি বর্তমানে রিপাবলিক ডে হিসাবে আমরা পালন করে থাকি। তাহলে এইভাবে দেখলাম যে প্রথম অধিবেশন থেকে শুরু করে পরবর্তী মোট 11টি অধিবেশনের মাধ্যমে কিভাবে ভারতবর্ষের সংবিধান রচনার কাজ ধীরে ধীরে এগিয়েছিল। 2 বছরেরও বেশি সময় লেগেছিল ভারতবর্ষের সংবিধান তৈরি করতে। অবশেষে 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের গণপরিষদ সংবিধান গ্রহণ করে এবং 1950 সালে 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষের সংবিধানটাকে কার্যকর করা হয়। এইভাবে স্বাধীন ভারতবর্ষের জন্য একটি সংবিধান বা শাসনতন্ত্র রচিত হয়। এই যে সংবিধান, এই সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সংবিধানের প্রস্তাবনা আছে একটা, এই প্রস্তাবনাটি সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান আছে সেই সংবিধানের অনুকরণে এটাকে তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে এইরকম একটা প্রস্তাবনা আমরা লক্ষ্য করি এবং তার অনুকরণেই ভারতবর্ষ এরকম একটা সংবিধান তৈরি করা প্রস্তাবনা সংবিধানের মধ্যে রাখা হয়েছে। ভারতবর্ষের সংবিধান শুরু হয়েছিল কিভাবে? শুরু হয়েছে দেখবা, ভারতবর্ষের সংবিধান হচ্ছে কি আমরা ভারতের জনগণ, এইভাবে এই বাক্যের দ্বারা আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা শুরু হয়েছে। ভারতের গণপরিষদে আইনজীবীদের স্বর্গ বলেছিল, মানে ভারতবর্ষের সংবিধান যারা রচনা করেছিলেন তার মধ্যে বেশিরভাগই ছিল আইনজীবী। তাই আইভর জেনিংস ভারতবর্ষের গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে সমালোচনা করেছেন। আবার গ্রেনভিল অস্টিন বলেছেন যে ভারতবর্ষের গণপরিষদ ছিল কংগ্রেস, আর কংগ্রেসই ছিল ভারত। কারণ তখন ভারতবর্ষের গণপরিষদে যে সদস্যরা ছিল তার মধ্যে আমরা দেখি 80%-এরও বেশি সদস্য ছিল কংগ্রেস দলের, আর অবশিষ্ট যারা ছিল তারা অন্যান্য দল যেমন কমিউনিস্ট দল, হিন্দু মহাসভা ইত্যাদি বিভিন্ন দলের ছিল, কিন্তু তাদের গুরুত্ব ছিল খুবই কম। কারণ সংবিধান সভা বা গণপরিষদে আমরা দেখি কংগ্রেস দলের সদস্যের সংখ্যাই ছিল বেশি এবং তাদের প্রাধান্য ও কৃতিত্বই ছিল বেশি।
তাই গ্রেনভিল অস্টিন গণপরিষদকে কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত বলে সমালোচনা করেছে। এরপর আমরা আরো কিছু ছোট প্রশ্ন জেনে নিই, যেমন সংবিধানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র দেশ বলে ঘোষণা করা হয়েছে। এই যে সার্বভৌম, এ কথার অর্থ কি? ভারতবর্ষকে সার্বভৌম কেন বলা হয়? কারণ ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে রাষ্ট্রীয় আইনই চূড়ান্ত, আবার আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারে। তার মানে দেশের অভ্যন্তরেও সে স্বাধীনভাবে কাজ করতে পারবে, আবার দেশের বাইরেও সে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, কেউ তার উপর বিশেষভাবে কোনো গুরুত্ব বা চাপিয়ে দিতে পারবে না। তাই ভারতবর্ষকে একটা সার্বভৌম দেশ বলা হয়। আবার ভারতবর্ষের যে মূল সংবিধান, সেই সংবিধানে সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষ এই যে শব্দ দুটো যেটা এখন যুক্ত হয়ে আছে, এই শব্দ দুটো কিন্তু প্রথমে মানে ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয়েছিল তখন কিন্তু সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা এই যে শব্দ দুটো সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যুক্ত করা হয়। ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক দেশ, রাশিয়া বা চীন যেমন সমাজতান্ত্রিক দেশ, তো ভারতবর্ষ সেই সমাজতান্ত্রিক দেশের বৈশিষ্ট্যটাকে গ্রহণ করেছে। তবে ভারতবর্ষ কিন্তু রাশিয়া ও চীনের মতো একদম পুরোপুরি সমাজতন্ত্র না। ভারতবর্ষের সমাজতন্ত্র হচ্ছে কি নিজেদের মতো একটা মিশ্র অর্থনীতি এখানে রয়েছে, তাই হচ্ছে কি এখানে সমাজতন্ত্রের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। আবার ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ কথার অর্থ রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না কিংবা এক ধর্ম অপেক্ষায় অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বহু জাতি, বহু ধর্মের মানুষ বাস করে, তাই এখানে সকল ধর্মের মানুষকে এখানে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল যে পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করতে পারবে না। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলার মাধ্যমে বলেছিলেন। এরপর আমরা দেখব এই সংবিধানে আরো কিছু হচ্ছে কি বৈশিষ্ট্য। ভারতবর্ষের যে সংবিধান, সকল দেশের সংবিধানে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি অনুধাবন করলেই একটা দেশের সংবিধানের সাথে অন্য দেশের সংবিধানের পার্থক্য বুঝতে পারা যায়। তো ভারতবর্ষের সংবিধানেও প্রধান বৈশিষ্ট্যগুলি হলো যে এটা পৃথিবীর সব থেকে বৃহৎ ও জটিল সংবিধান। বর্তমানে এই সংবিধানে একটি প্রস্তাবনা, 460টি ধারা, অসংখ্য উপধারা এবং 12টি তফসিল রয়েছে। এত বড় সংবিধান আর পৃথিবীর কোথাও নেই। এবং ভারতবর্ষের সংবিধানে একটা বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য করি। এখানকার সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে এবং নিরপেক্ষ একটা আদালত রয়েছে। তো এই ভারতবর্ষ আকৃতিগত দিক থেকে একটা যুক্তরাষ্ট্রীয়, কিন্তু প্রকৃতিগত দিক থেকে দেখলে পরে যুক্তরাষ্ট্র বলা যাবে না। ভারতবর্ষে কেন্দ্রের প্রাধান্য অনেকটা বেড়ে আছে। এরপর দেখব সংবিধানের প্রাধান্য। ভারতবর্ষের সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। সংবিধান বিরোধী আইন কেউ পাশ করতে পারবে না। যদি হচ্ছে পার্লামেন্ট সংবিধান বিরোধী আইন বা নির্দেশ জারি করে, সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিতে বাধ্য হবে এবং সবাইকে সংবিধান মেনেই কাজ করতে হবে। ভারতবর্ষের সংবিধানের আরো একটি বৈশিষ্ট্য হলো প্রস্তাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে ভারতবর্ষের সংবিধানে একটি প্রস্তাবনাও যুক্ত হয়েছে। এতে সংবিধানের নৈতিক আদর্শ, দর্শন, মূল উদ্দেশ্য প্রভৃতি ব্যক্ত করা হয়েছে। এরপর সংবিধানে আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, যেমন লিখিত অলিখিত সংবিধানের সংমিশ্রণ। ভারতবর্ষের সংবিধানে কিছু অংশ লিখিত আছে, আবার লিখিতর পাশাপাশি এখানে প্রথা ও রীতিনীতিরও বিশেষ গুরুত্ব আমরা লক্ষ্য করি। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আস্থা ভোটে সরকার পক্ষ যদি হেরে যায় তবে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এই যে রীতিটা, এটা কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই। বিশেষ প্রথা বা রীতিনীতি অনুসারে এই জিনিসটাকে পালন করা হয়। আর ভারতবর্ষের সংবিধানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ। মানে সংবিধানে কিছু ধারা আছে যেগুলো সহজে সাধারণ আইন পাশের পদ্ধতিতে পরিবর্তন করা যায়, আবার কিছু কিছু ধারা আছে যেগুলো পরিবর্তন করতে গেলে বিশেষ জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। তাই ভারতবর্ষের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ। আর ভারতবর্ষের সংবিধানের একটা বৈশিষ্ট্য, তৃতীয় অংশে 12 থেকে 35 নং ধারায় 6টি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আর চতুর্থ অংশে 51 ক নং ধারায় মোট 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। এরপর ভারতবর্ষের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য নির্দেশমূলক নীতি।
আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে ভারতবর্ষের সংবিধানে 4th অধ্যায়ে 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্র পরিচালনার কতগুলি নির্দেশমূলক নীতি সংযোজিত হয়েছে, যা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আবার এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। এখানে বিচার বিভাগ স্বাধীনতা রক্ষার জন্য সংবিধানে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন বিচার বিভাগের রায় নিয়ে পার্লামেন্টে কোনো প্রশ্ন করা যাবে না, বিশেষ কারণ ছাড়া বিচারপতিদের পদচ্যুত করা যাবে না, ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। এছাড়াও এই সংবিধানে আরো প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক নাগরিকত্ব। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের মতো হলেও প্রকৃতিগত দিক থেকে ভারতবর্ষে কিন্তু আমেরিকার মতো অঙ্গরাজ্যের কোনো পৃথক নাগরিকত্ব নেই। আমেরিকা যেমন অঙ্গরাজ্যের পৃথক নাগরিকত্ব আছে, আবার সমগ্র দেশের একটা নাগরিকত্ব আছে, মানে দুই ধরনের নাগরিকত্ব আছে। ভারতবর্ষে তেমন কিন্তু দ্বিনাগরিকত্ব বা দুই ধরনের নাগরিকত্ব নেই। এখানে ভারতবর্ষের নাগরিকরা একটাই নাগরিক হিসাবে পরিচিত, তারা হচ্ছে ভারতবর্ষের নাগরিক, তারা কোনো অঙ্গরাজ্যের পৃথক নাগরিক হিসাবে পৃথক পরিচয় ওদের নেই। এছাড়া ভারতবর্ষে আরেকটা বৈশিষ্ট্য সংবিধানে, তা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। একটু আগেই বললাম যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, রাষ্ট্র সকল ধর্মকে সমান গুরুত্ব দেবে, কোনো ধর্মকে বিশেষভাবে প্রাধান্য দেবে না। তাহলে এইভাবে দেখলাম যে ভারতবর্ষের সংবিধানে একাধিক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। এছাড়া এখানে কয়েকটি ছোট প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন ভারতের দলগত বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়েছিল? 1985 সালে 52তম সংবিধান সংশোধন দ্বারা। আর কবে ভারতবর্ষের নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়েছে? আগে ছিল ভারতবর্ষের নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর, এখন তা কমিয়ে হচ্ছে 18 করা হয়েছে। এটা কবে থেকে করা হয়েছে? 1988 সালে 61তম সংবিধান সংশোধন দ্বারা। আর 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা পিতা মাতা বা অভিভাবকদের কর্তব্য। এই যে মৌলিক কর্তব্যটা, এটা ভারতবর্ষের সংবিধানে আগে ছিল না। এটা কবে যুক্ত হয়েছে? এই কিছুদিন আগেই 2002 সালে 86তম সংবিধান সংশোধন দ্বারা এই মৌলিক কর্তব্যটি ভারতবর্ষের সংবিধানে 51 ক নং অংশে সংযোজিত হয়েছে। তাই ভারতবর্ষের নাগরিকদের এখন মৌলিক কর্তব্য হয়েছে 11টি, আগে ছিল 10টি, এখন সংখ্যা দাঁড়িয়েছে 11টি। তাহলে এইভাবে আজকে আমরা এই ভিডিওতে একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তাই তো? তাহলে এখান থেকে তোমরা বেশ কিছু বড় প্রশ্ন এবং বেশ কিছু ছোট প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে।